ভাবো তোমার বিয়ের দিনটার কথা। সকালের প্রথম আলো যখন ঘরে আসে আর পুরো বাড়িটা ফুলে সাজানো থাকে, হলুদের গন্ধ বাতাসে মিশে থাকে, ঘরের কোণে কোণে হাসির শব্দ আসে। মায়ের চোখে জল আছে, কিন্তু সেটা আনন্দের জল। বাবা কিছু বলছেন না, শুধু দেখছেন, আর তার চোখে যে আলো আছে সেটা কোনো কথার চেয়ে বড়। বরযাত্রী আসছে, ঢাক বাজছে, বাচ্চারা নাচছে, আর তুমি সেই মুহূর্তে আছো পুরোপুরি সত্যিকার অর্থে। এটাই সেই দিন যেটার স্বপ্ন তুমি বছরের পর বছর দেখে এসেছ। আর তারপর পরের সকাল আসে, ফোনের স্ক্রিন জ্বলে ওঠে, ব্যাংকের নোটিফিকেশন আসে, অ্যাকাউন্ট ব্যালেন্স প্রায় শূন্য, আর সেই একটা মেসেজের সাথে গতকালের সব আনন্দ ধীরে ধীরে একটা অদ্ভুত অস্বস্তিতে বদলে যায়। গতকাল উৎসব ছিল, আজ হিসাব। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা বাংলার লক্ষ লক্ষ পরিবারের সত্যি কাহিনী। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার বিয়েতে 10 লাখ থেকে 25 লাখ টাকা পর্যন্ত খরচ করে। এর মধ্যে 30 থেকে 40% টাকা পার্সোনাল লোন থেকে আসে, 20 থেকে 25% সারা জীবনের সঞ্চয় থেকে, আর বাকিটা আত্মীয়দের কাছ থেকে ধার। বাবা 30 বছর চাকরি করেছেন, প্রতি মাসে একটু একটু বাঁচিয়েছেন, আর এক ঝটকায় সেই সব সঞ্চয় 3 দিনের উৎসবে শেষ। আর তারপর শুরু হয় আসল পরীক্ষা। ইএমআই এর প্রথম মেসেজ, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, নতুন জীবনের শুরু একটা ঋণের বোঝার নিচে। কিন্তু এই ভিডিওটা সেই কষ্টের কথা নয়, এই ভিডিওটা সেই পথের কথা যেটা সেই কষ্ট থেকে বাঁচায়। যদি তুমি সঠিক সময়ে, সঠিক উপায়ে, সঠিক জায়গায় পরিকল্পনা শুরু করো, তাহলে বিয়ের দিনটা শুধু সুন্দর নয়, সেই দিনটা নিশ্চিন্তও হবে। তাহলে চলো ধাপে ধাপে বুঝি বিয়ের জন্য টাকা কিভাবে বাঁচাবো। ধাপ 1, আগে বাজেট ঠিক করো, তারপর স্বপ্ন দেখো। যখন তুমি কোনো দীর্ঘ যাত্রায় বের হও, তখন আগে গন্তব্য ঠিক করো, রাস্তা দেখো, তেল ভরো, তারপর বের হও। কিন্তু যখন বিয়ের কথা আসে, তখন আমরা আগে স্বপ্ন দেখি, বড় ভেনিউ, হাজার অতিথি, ডিজাইনার পোশাক, আর তারপর হিসাব করি। আর যখন হিসাব মেলে না, তখন লোন নেই। এটাই সবচেয়ে বড় ভুল। একটা গুগল শিট খোলো আর বিয়ের প্রতিটা ক্যাটেগরি লেখো: ভেনিউ, কেটারিং, ফটোগ্রাফি, ডেকোরেশন, পোশাক, ইনভিটেশন, ট্রান্সপোর্টেশন, মিউজিক, হানিমুন, আর মিসেলেনিয়াস। প্রতিটা ক্যাটেগরিতে একটা বাস্তবসম্মত পরিমাণ রাখো। তোমার আসল আর্থিক সক্ষমতা দেখো। আগে ঠিক করো তোমার কাছে এখন কতটুকু আছে, প্রতি মাসে কতটুকু বাঁচাতে পারবে, আর বিয়ে পর্যন্ত মোট কতটুকু জমা হবে। বাজেট তোমার মানচিত্র, আর মানচিত্র ছাড়া এই যাত্রায় পথ হারানো নিশ্চিত। মিসেলেনিয়াসের জন্য সব সময় মোট বাজেটের 10 থেকে 15% বাফার রাখো, কারণ বাস্তব জীবনে অপ্রত্যাশিত খরচ সব সময় আসে। ধাপ 2, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করো। 2 বন্ধু ছিল, রাহুল আর অমিত। দুজনের বয়স 25 বছর, দুজনের বেতন একই, দুজনের বিয়ে 3 বছর পরে। রাহুল ভাবল, এখন তো সময় আছে, 1 বছর পরে শুরু করব। অমিত সেদিনই প্রতি মাসে 5,000 টাকা একটা আলাদা অ্যাকাউন্টে রাখা শুরু করল। 1 বছর পরে অমিতের কাছে ইতিমধ্যে 60,000 টাকা জমা ছিল, আর তাতে সুদও পাচ্ছিল। বিয়ের দিন রাহুলকে একটা ছোট লোন নিতে হলো, শুধু 1 বছরের দেরি। আর সেই দেরির দাম রাহুল পরের 2 বছর ইএমআই দিয়ে চুকালো। সময় সবচেয়ে বড় সম্পদ, কম্পাউন্ডিংয়ের জাদু এতেই। প্রতি মাসে 3,000 টাকা বাঁচাও, আর 7% আরডিতে রাখো, তো 3 বছরে 1,22,000। 5,000 বাঁচালে 2,03,000। আর যদি শুরুটা 1 বছর দেরিতে করো, তো একই পরিমাণ জমাতে 2.5 গুণ বেশি মাসিক চাপ পড়বে। তাই শুরু এখনই করো, যা আছে তা দিয়ে করো। 1,000 থেকে করো, 500 থেকে করো। কথাটা পরিমাণের নয়, ধারাবাহিকতার। ধাপ 3, একটা আলাদা বিয়ে ফান্ড অ্যাকাউন্ট খোলো। যখন সব টাকা একটাই অ্যাকাউন্টে থাকে, তখন সেটা খরচ হয়ে যায় ধীরে ধীরে, লক্ষ্য না করেই। তাই আজই তোমার ব্যাংকে একটা অতিরিক্ত সেভিংস অ্যাকাউন্ট খোলো, শুধু আর শুধুমাত্র বিয়ের জন্য। সেটার নাম দাও বিয়ে ফান্ড। আর বেতন আসতেই প্রথমেই সেই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ ট্রান্সফার হয়ে যাক। এটাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্টের নিয়ম। এই নিয়মটা নোবেল প্রাইজ বিজয়ী অর্থনীতিবিদ রিচার্ড থ্যালারের মেন্টাল অ্যাকাউন্টিং ধারণার উপর ভিত্তি করে। যখন টাকা আলাদা থাকে আর স্পষ্টভাবে লেবেলড থাকে, তখন আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেটা রক্ষা করে। আর যে টাকা দেখা যায় না, সেটা খরচও হয় না। অটো ডেবিট সেট করো, যাতে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়। আর সাথে একটা এমার্জেন্সি ফান্ডও রাখো, 3 থেকে 6 মাসের খরচের সমান, যাতে এমার্জেন্সিতে বিয়ে ফান্ড ছুঁতে না হয়।
ধাপ 4, সঠিক জায়গায় টাকা লাগাও। বাঁচানো টাকা সঠিক জায়গায় রাখলে সেটা নিজেই বাড়ে, কিন্তু বিয়ের টাকা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকা আলাদা। বিয়ের টাকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল একটা নির্দিষ্ট তারিখে পুরোপুরি পাওয়া যেতে হবে। যদি বিয়ে 3 বছর বা তার বেশি দূরে থাকে, তাহলে সেবি রেজিস্টার্ড প্ল্যাটফর্ম থেকে হাইব্রিড বা ডেট মিউচুয়াল ফান্ডে সিপ শুরু করো। এটা এমন পদ্ধতি যেখানে রিস্ক কম আর রিটার্ন মোটামুটি ভালো। যদি বিয়ে 1 থেকে 2 বছরের হয়, তাহলে রিকারিং ডিপোজিট বা শর্ট টার্ম ফিক্সড ডিপোজিট সঠিক হবে। টাকা নিরাপদ থাকে আর সুদও পাওয়া যায়। যদি বিয়ে 6 মাস থেকে 1 বছরের হয়, তাহলে লিকুইড মিউচুয়াল ফান্ড বা হাই yield সেভিংস অ্যাকাউন্ট। আর যদি বিয়ে 6 মাসের মধ্যে হয়, তাহলে শুধু সেভিংস অ্যাকাউন্ট, অন্য কোথাও নয়। আর সবচেয়ে জরুরি কথা, বিয়ের টাকা সরাসরি শেয়ার মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সিতে একদমই লাগাবে না। মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজার ঝুঁকির অধীন। বিনিয়োগের আগে সব নথি ভালো করে পড়ো। ধাপ 5, খরচের প্রায়োরিটি লিস্ট বানাও। বিয়েতে সবকিছু দরকার নয়, কিন্তু আমরা আবেগের বশে সবকিছুকেই দরকারি বানিয়ে ফেলি। এর জন্য একটা প্রায়োরিটি ম্যাট্রিক্স বানাও। 3টে ক্যাটাগরি আছে: মাস্ট হ্যাভ, নাইস টু হ্যাভ আর ক্যান স্কিপ। মাস্ট হ্যাভে আসে খাবার, ধর্মীয় অনুষ্ঠান, বেসিক ডেকোরেশন, ফটোগ্রাফি আর আরামদায়ক ভেনিউ। এগুলোতে কোনো আপোষ নয়। নাইস টু হ্যাভে আসে ব্যান্ড, দামি রিটার্ন গিফট, প্রি ওয়েডিং শ্যুট, বিস্তারিত অনুষ্ঠান আর একাধিক পোশাক পরিবর্তন। এগুলো থাকলে ভালো, না থাকলেও বিয়ে পুরোপুরি হয়ে যায়। ক্যান স্কিপে আসে অপ্রয়োজনীয়ভাবে বড় গেস্ট লিস্ট, দামি ফুলের সজ্জা যা ছবিতেও দেখা যায় না, একাধিক কেক, ওয়েলকাম ড্রিঙ্ক স্টেশন আর দামি ইনভিটেশন বক্স। যখন এই 3টে লিস্ট কাগজে আসবে, তখন তুমি নিজেই অবাক হয়ে যাবে যে কত জায়গায় অকারণে টাকা যাচ্ছিল। ধাপ 6, গেস্ট লিস্ট বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করো। বাংলায় বিয়ের সবচেয়ে বড় একক খরচ হল কেটারিং, অর্থাৎ খাবার। আর খাবারের খরচ সরাসরি নির্ভর করে অতিথির সংখ্যার উপর। 500 টাকা পার হেড আর 500 অতিথি, তাহলে একটা অনুষ্ঠানে শুধু খাবারে 2.5 লাখ। 4টে অনুষ্ঠানে এটা 10 লাখ পর্যন্ত যেতে পারে। গেস্ট লিস্ট 300 করলে সরাসরি 40% সাশ্রয়। এর জন্য অতিথিদের 4টে ক্যাটাগরিতে ভাগ করো। ক্যাটাগরি এ হল নিকট পরিবার, ক্যাটাগরি বি হল কাছের আত্মীয় আর সত্যিকারের বন্ধু, ক্যাটাগরি সি হল বর্ধিত আত্মীয় আর পরিচিত মানুষ, আর ক্যাটাগরি ডি হল যাদের তুমি ব্যক্তিগতভাবে চেনোই না। সি আর ডি ক্যাটাগরি সৎভাবে পর্যালোচনা করো। রেসিপ্রোসিটি নিয়ম মানো। শুধু তাদেরই নিমন্ত্রণ করো যাদের বিয়েতে তুমি গিয়েছিলে বা যারা সত্যিকারে অর্থে তোমার জীবনে উপস্থিত। ডিজিটাল ইনভিটেশনকে গুরুত্বের সাথে নাও। একটা সুন্দরভাবে ডিজাইন করা হোয়াটসঅ্যাপ ইনভিটেশন কোনো দামি বক্স ইনভিটেশনের চেয়ে কম নয়। অফ সিজনে বিয়ে রাখো। এটা সেই টিপস যা খুব কম লোক জানে, কিন্তু যারা জানে তারা লক্ষ টাকা বাঁচিয়ে ফেলে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পিক সিজন। এই মাসগুলোতে ভেনিউ, কেটারার, ফটোগ্রাফার, ডেকোরেটর সবার চাহিদা বেড়ে যায়, আর রেটও আকাশ ছোঁয়া। মার্চ, এপ্রিল বা জুলাই, অগস্টে বিয়ে রাখলে একই ভেন্ডররা তোমাকে 20 থেকে 30% সস্তায় দেবে। ভেনিউতে বাঁচল 70,000, কেটারিংয়ে 90,000, ফটোগ্রাফিতে 80,000, ডেকোরেশনে 20,000। মোট মিলিয়ে শুধু তারিখ বদলে 2,60,000 টাকার সঞ্চয়, আর সাথে নেগোসিয়েশন পাওয়ারও বাড়ে। অ্যাডভান্স বুকিং করো, বান্ডলিং স্ট্র্যাটেজি ব্যবহার করো, কমপক্ষে 3 থেকে 4 জন ভেন্ডারের কাছ থেকে কোটস নাও আর তুলনা করো। আনন্দ কোনো মৌসুমে নয়, মুহূর্তে। ধাপ 8, লোন থেকে দূরে থাকো সব পরিস্থিতিতে। 5 লাখ টাকার পার্সোনাল লোন, 14% সুদ, 3 বছরের মেয়াদ, প্রতি মাসে 17,100 টাকা ইএমআই, 36 মাসে মোট পেমেন্ট 6,15,000, অর্থাৎ 1,15,000 টাকা শুধু সুদে পানিতে ফেলে দেওয়া। আর আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো অপরচুনিটি কস্ট। বাড়ি কেনার স্বপ্ন, সন্তানের পরিকল্পনা, কোনো নতুন ব্যবসা, এসব স্বপ্নই থেকে যায় যখন প্রতি মাসে ইএমআই কমিটেড থাকে। লোনের 3টে মনোবৈজ্ঞানিক ফাঁদ আছে। প্রথমটা হলো এটা তো একবারই হয় এই ভাবনা, দ্বিতীয়টা হলো পরে শুধিয়ে দেব এই মানসিকতা, তৃতীয়টা হলো সামাজিক চাপ। কিন্তু যে আত্মীয়দের জন্য তুমি লোন নিচ্ছ তারা কি তোমার ইএমআই দেবে? না। তাই বিকল্প বেছে নাও। পরিবারের কাছ থেকে সুদমুক্ত সাহায্য নাও। বিয়ে একটু পিছিয়ে দাও, বিয়ে ছোট রাখো বা ফেস্ট সেলিব্রেশন করো, কিন্তু লোন নিও না। আনন্দ ধারের হওয়া উচিত নয়। ধাপ 9, পরিবারকে সম্পৃক্ত করো। বাংলায় বিয়ে কখনো 1 বা 2 জনের অনুষ্ঠান ছিল না, এটা সবসময় সামষ্টিক উদযাপন ছিল। তাই
পরিকল্পনাও সামষ্টিকভাবে করো। একটা পারিবারিক বৈঠক করো, সংখ্যাগুলো খোলামেলাভাবে শেয়ার করো। বলো যে এখন কতটুকু আছি, কতটুকু বাঁচানো সম্ভব, আর বাস্তবসম্মত বিয়ের জন্য কতটুকু দরকার। প্রতিটা পরিবারের সদস্যের শক্তি চিহ্নিত করো। বাবাকে ভেন্ডার নেগোসিয়েশনে সম্পৃক্ত করো, মাকে কেটারিং পরিকল্পনায়, সৃজনশীল ভাই বোনকে ডেকোরেশনে, আর দুই পরিবারের মধ্যে একটা খোলামেলা আর্থিক কথোপকথন করো যে কোন খরচ কে বহন করবে। এটা লিখিতভাবে রাখো। DIY পদ্ধতি নাও। ইনভিটেশন নিজে ডিজাইন করো, ডেকোরেশনের জিনিস বাড়িতে বানাও, পারিবারিক রেসিপি ব্যবহার করো। একসাথে বানানো বিয়ে একসাথে মনে রাখা হয়। ধাপ 10, খরচ ট্র্যাক করতে থাকো। পরিকল্পনা করা জ্ঞান, পরিকল্পনা অনুসরণ করা শিষ্টাচার, আর এই শিষ্টাচার আসে খরচ ট্র্যাকিং থেকে। গুগল শিটসে একটা মেইন ড্যাশবোর্ড বানাও যেখানে মোট বাজেট, এখন পর্যন্ত মোট খরচ, বাকি বাজেট আর প্রজেক্টের টোটাল থাকবে। প্রতিটা ক্যাটাগরির ব্রেকডাউন রাখো, বাজেটের পরিমাণ, খরচ করা পরিমাণ আর ভেরিয়েন্স। একটা ভেন্ডার ট্র্যাকার শিট বানাও যেখানে প্রতিটা ভেন্ডারের বিস্তারিত থাকবে। একটা পেমেন্ট টাইমলাইন বানাও যাতে জানতে পারো কখন কত নগদ দরকার হবে। রিয়েল টাইম ট্র্যাকিং করো, খরচ হতেই রেকর্ড করো, পরে নয়। নগদ লেনদেন উপেক্ষা করো না। আর জিরো সাম বাজেটিং মানো, যদি একটা ক্যাটাগরিতে বাড়ে তাহলে অন্যটায় কাটো। মোট বাজেট স্থির থাকুক। যখন বিয়ে 6 মাসের কম দূরে থাকবে তখন সাপ্তাহিক রিভিউ শুরু করো। বন্ধু, কথাটা সোজা। বিয়ে একদিনের উৎসব, কিন্তু তার জন্য করা পরিকল্পনা পুরো জীবনকে প্রভাবিত করে। এই 10টা ধাপ কোনো জাদুর ফর্মুলা নয়, এটা সাধারণ জ্ঞান যা ধারাবাহিকভাবে প্রয়োগ হলে অসাধারণ ফলাফল দেয়। ভাবো সেই সকালের কথা যখন বিয়ের পরের দিন ফোনের স্ক্রিন জ্বলবে, ব্যাংকের নোটিফিকেশন আসবে, আর সেই নোটিফিকেশনে খালি ব্যালেন্স থাকবে না, একটা নিরাপদ, সুরক্ষিত আর আশাবাদী সংখ্যা থাকবে। আর সেই সংখ্যা দেখে যে হাসিটা আসবে সেটা শুধু আনন্দের নয়, সেটা একজন বুদ্ধিমান মানুষের হাসি হবে। এমন একজনের যে নিজের হাতে নিজের জীবন গড়েছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে একটা সিদ্ধান্ত নাও। বিয়ে যত বছর পরে হোক, একটা ছোট পদক্ষেপ নাও। একটা অ্যাকাউন্ট খোলো, একটা বাজেট বানাও, একটা অটো ডেবিট সেট করো। শুধু এটুকুই। এই একটা ছোট্ট পদক্ষেপ তোমার পুরো যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। সত্যিকারের আনন্দ সেটাই যখন পকেটও ভরা থাকে আর মনও। এই ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে সেই বন্ধুকে শেয়ার করো যার বিয়ে আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকমই প্র্যাকটিক্যাল ফাইন্যান্স টিপস নিয়ে আসি। আর কমেন্টে বলো তোমার বিয়ে কত বছর পরে আর বাজেট কত ভেবেছ। আমি ব্যক্তিগতভাবে রিপ্লাই করব।